বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এক প্রাচীনতম গ্রাম। এই গ্রামটি ভগবান গোপীনাথের মেলা নামে বিখ্যাত। যে গ্রামে রয়েছে প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির। একমাত্র এখানেই ভগবান গোপীনাথ তার ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিল। একসময় এই অগ্রদ্বীপের উপর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়া যায় সন্ন্যাস গ্রহণ করতে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ গ্রাম। তবে চলুন এই গ্রামের আংশিক ইতিহাস ও কিছুটা অংশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি সুদীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আমরা এখন রয়েছি অগ্রদ্বীপের ভাগীরথী নদীর তীরে। আর এই অগ্রদ্বীপ শহরটি ভাগীরথী নদীর তীরেই অবস্থিত। এই নদীর একটি ছোট্ট ইতিহাস রয়েছে, আসুন আমরা সেই ইতিহাসটা জেনে নিই। একসময় এই অগ্রদ্বীপের খ্যাতি ছিল বারুণী স্নান উৎসবের জন্যই। এই বারুণী স্নান হয় চৈত্রের কৃষ্ণা ত্রয়োদশীতে। জনশ্রুতি আছে এই উৎসবের সূচনা শ্রী চৈতন্যের আবির্ভাবের অনেক আগেই। বহুদিন থেকে বাংলা, বিহার, উড়িষ্যা নানান প্রান্ত থেকে মানুষ অগ্রদ্বীপে বারুণী স্নানে সামিল হতে আসতেন। সেই সময় নাকি গঙ্গাসাগরের মেলা থেকেও অগ্রদ্বীপের বারুণী স্নানের খ্যাতি বেশি। এই স্নানে কেউ কেউ গঙ্গাবক্ষে সন্তান বিসর্জন দিতেন বলে মনে করতেন। অগ্রদ্বীপের পার্শ্ববর্তী অঞ্চল নতুন গ্রামে রয়েছে একটি আশ্রম, যার প্রচলিত নাম হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম। আসুন এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি এখন রয়েছি কাঠিয়াবা আশ্রমের মেন গেটের সামনে। ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাবে আশ্রমের সব থেকে বড় একটি মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্বামীজি প্রজ্ঞাদাস মহারাজার স্মৃতি সমাধি মন্দির। এটি একটি বেশ ছায়াময় এবং নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত। এই আশ্রমটি স্বামীজি প্রজ্ঞাদাস মহারাজ তৈরি করেন এবং আশ্রমটি তার গুরুদেব জানকী দাস কাঠিয়া বাবা নামে নামকরণ করেন। এই আশ্রমের ঠিক পাশেই রয়েছে একটি পুতুল গ্রাম, যার প্রচলিত নাম হচ্ছে নতুন গ্রাম। এখানে আপনি আসলে প্রতিটা বাড়িতে দেখতে পাবেন কাঠের তৈরি মূর্তি, পুতুল, ঠাকুর ইত্যাদি আরো অনেক কিছু। কাঠের যাবতীয় জিনিস তৈরি করাই হলো এখানকার মানুষদের প্রধান জীবিকা। এই স্থান থেকেই দেশ বিদেশে যেমন জার্মান, ইতালি, ফ্রান্স এই সব জায়গায় এখানকার কাঠের পুতুল ছড়িয়ে পড়ে। এছাড়াও বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এবং যে কোনো মেলায় কাঠের পুতুল এখান থেকেই আসে। আপনি চাইলে এখান থেকে পাইকারি দামে পুতুল কিনে নিয়ে যেতে পারেন। এখানে কিছু জগন্নাথের মূর্তি তৈরি হচ্ছে, আসুন জেনে নিই এনাদের কাছ থেকে যে এই মূর্তিগুলো কোথায় যাবে। এটা কসবারতে আর এইটা যাবে কালীঘাটে। এখানকার শিল্পীদের হাতে তৈরি কিছু জিনিস, যেমন কাঠের নকশা করা ঘড়ি, দড়ি দিয়ে বাঁধানো টুল, হাতের নকশা ব্যাগ ইত্যাদি আরো অনেক কিছু। আমি রয়েছি অগ্রদ্বীপের বিখ্যাত কাষ্ঠশিল্পী অক্ষয় ভাস্করের বাড়িতে। চলুন এনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিই। শুনেছি আপনাদের এই হাতের কাজ নাকি দেশ বিদেশেও পৌঁছে গেছে, তো কোন কোন জায়গায় পৌঁছে দিয়েছেন? রাশিয়ায় পাঠিয়েছি, স্পেন পাঠিয়েছি, কানাডায় পাঠিয়েছি, আমেরিকায় পাঠিয়েছি, বিদেশে অনেক জায়গায় আমি পাঠিয়েছি আমার কাজ। এখান থেকে চলে যাওয়ার পরে অগ্রদ্বীপ স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি মিষ্টির দোকান। অগ্রদ্বীপে আসলে তোমরা কিন্তু এই ছানার জিলাপি খাওয়ার কথা ভুলবে না। যেমন শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তেমনই অগ্রদ্বীপের বিখ্যাত মিষ্টি হলো ছানার জিলাপি। বন্ধুরা, এটাই হলো অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যার স্থাপিত হয় 1950 খ্রিস্টাব্দে। অগ্রদ্বীপ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু ছাত্রছাত্রীর স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্কুলে। শিক্ষাদানের পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার বিশেষ গুণ রয়েছে। স্কুলটি স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের জন্য যাচ্ছিল, তখন এই স্থানে এক রাত্রি বিশ্রাম নিয়েছিলেন। তার স্মৃতি হিসেবেই এই মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে। এরপরে আমরা চলে আসি অগ্রদ্বীপের রাধা মাধব মন্দিরে। মন্দিরের ঠিক বাদিকে রয়েছে একটি তুলসী মন্দির ও দুটি সমাধি মন্দির। মন্দিরটি বেশ একটা প্রাচীনত্ব ভাব রয়েছে। তোমাদের যদি এই মন্দির সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরেই আমরা চলে যাই প্রায় 500 বছরের ইতিহাস জানতে অগ্রদ্বীপের ভাগীরথী নদীর ওপারে, যেখানে রয়েছে স্বয়ং গোপীনাথের মন্দির। এখন আমি রয়েছি শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরের সামনে। প্রায় 500 বছরের ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। আসুন আমরা জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণে বিখ্যাত। 1515 খ্রিস্টাব্দের ফাল্গুনে অগ্রদ্বীপে ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করিয়া প্রতিষ্ঠা করেন, তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। অনেকে মনে করেন 1588 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যের একনিষ্ঠ ভক্ত গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। সেই তিথিকে স্মরণে রাখতে প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক বা চির মহোৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে ভবিষ্যান্ন গ্রহণ করেন এবং শ্রাদ্ধকালীন কাছা ধারণ করেন। কেন এমন প্রথা, তার কারণ আছে। শিশুপুত্র মৃত্যুর পরে শোকে পাগলের মতো অবস্থা হয়েছিল গোবিন্দ ঘোষের। সেই সময়ে গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন যে তিনি পুত্র হিসেবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মেনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে তার শ্রাদ্ধ করেন স্বয়ং গোপীনাথ। এখন যে জমির উপরে গোপীনাথের মন্দির রয়েছে
সেখানে ছিল একটি আধুনিক কাপড়ের কল। 1828 সালে বিধ্বংসী বন্যায় ও ভাগীরথী বরাবর বাঁক পরিবর্তনের ফলে কৃষ্ণচন্দ্র রায় নির্মিত অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরটি গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। এটাই হলো গোপীনাথ মন্দির। আর এই মন্দিরকে কেন্দ্র করেই একসময় অগ্রদ্বীপে বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে 4 চালা বিশিষ্ট একটি শিব মন্দির এবং রয়েছে 8 চালা বিশিষ্ট একটি তুলসী মন্দির। এটি এই চত্বরের সবথেকে পুরনো মন্দির। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।